শনিবার দুপুরে হেলিকপ্টারে করে রাঙ্গামাটির বিজিবি হেডকোয়ার্টারে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সাথে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আলী। রাজনৈতিক নেতা, সুশীল সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় করেন তারা। বিদেশ থেকে পাহাড়ে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে বলে দাবি স্থানীয় সরকার উপদেষ্টার। পাহাড়ি সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সকলে সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে, এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব। এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায়, আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করব, আইন শৃঙ্খলা যেন উন্নতি হয়, আপনারা আমাদের সহযোগিতা করবেন। পরে খাগড়াছড়িতে স্থানীয় রাজনৈতিক দল ও প্রশাসনের সাথে মতবিনিময় করেন তিন উপদেষ্টা। এদিকে বৃহস্পতিবার রাত থেকে সংঘর্ষের ঘটনায় এখনো থমথমে দুই জেলার পরিবেশ। 20 সেপ্টেম্বরের রাঙ্গামাটির ঘটনাটা নিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করা হবে এবং ক্ষয়ক্ষতিগুলো নিরূপণ করা হবে। যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা ব্যবস্থা করতে হবে। যে এই শহরের আমরা পাহাড়ি বাঙালি সকল সম্প্রদায়, সকল গোষ্ঠী মিলে এই শহরের সম্প্রীতি রক্ষা করব। আমরা সকল ঐক্যমত হয়েছে যে আসবে তার বিরুদ্ধে সকলে মিলে কঠোর অবস্থান নেব। আমরা যুগ্ম ছাত্র জনতার ডাকা 72 ঘন্টার অবরোধের জেরে দুই জেলায় বন্ধ রয়েছে দোকান, গণপরিবহন ও নৌ চলাচল। অবরোধে সমর্থন দিয়েছে ইউপিডিএফও। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরাজগঞ্জে গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ সভার আয়োজন করে বিএনপি। এতে যোগ দেন আশেপাশের এলাকার নেতাকর্মীরাও। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে বিএনপির 31 দফা সংস্কারে থেমে থাকলেই চলবে না, জনগণের অর্থনৈতিক মুক্তিও অর্জন করতে হবে। আমরা যদি সঠিকভাবে সঠিক কাজটি করতে সক্ষম হই, তাহলে অবশ্যই একদিকে যেরকম দেশের মানুষের, দেশের রাজনৈতিক মুক্তি অর্জন করতে আমরা সক্ষম হব, ঠিক একইভাবে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তিও আমরা অর্জন করতে সক্ষম হব। আগামীতে ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে বলেও জানান তারেক রহমান। যখন দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের সামনে জবাবদিহিমূলক একটি ব্যবস্থা থাকবে, তখনই যারা সরকার পরিচালনা করবে তারা জনগণের কথা চিন্তা করবে, এবং সেই কারণেই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করারই হচ্ছে আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য। সবাই ঐক্যবদ্ধ হলে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ন্যায়ভিত্তিক বাংলাদেশকে উপস্থাপনের জন্য 3 দেশের প্রধানমন্ত্রী ছাড়াও জাতিসংঘের মহাসচিব ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে এই যাত্রায় দেখা হচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। জনাব মোদী একটু আগে চলে আসছেন, আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন, কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। যথেষ্ট উচ্চ পর্যায় থেকে, ভারত থেকেও তো বিভিন্ন সময় অগ্রহণযোগ্য কথাবার্তা হয়েছে, আমরা জানি সেটা। কাজে এটা আমার মনে হয় এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা না করা উচিত। আর এই কারণে দেখা হচ্ছে না বা উনি দেখা করবেন না, আমার তা মনে হয় না, কারণ আসলেই তো যেহেতু ওভারল্যাপ করছে না টাইম, দেখা হওয়া কঠিন। তবে দ্বিপাক্ষিক বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই, কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। আমরা অবশ্যই চেষ্টা করবো সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক, ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয়।
এই সময় এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের সংঘাতে তৃতীয় দেশের ইন্ধন নয়, অভ্যন্তরীণ সংকট হিসেবে দেখছে ঢাকা। আমরা এটাকে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা হিসেবে দেখছি এবং সেটা সমাধানের চেষ্টা করছি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুক্তিযুদ্ধের অমীমাংসিত ইস্যুগুলো তুলে ধরা হবে কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান পররাষ্ট্র উপদেষ্টা। যখন ফিরে আসবো তখন তো আবার আপনাদের মুখোমুখি হবো। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গেল বুধবার চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় তোফাজ্জল হোসেনকে। বরগুনার মানসিক প্রতিবন্ধী এই যুবক হত্যায় সৃষ্টি হয় আলোড়ন। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রাথমিকভাবে দোষীদের চিহ্নিত করে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে প্রক্টর সাংবাদিকদের জানান, এই ঘটনায় ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে হলের নতুন প্রভোস্টকে। বলেন, দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। তদন্ত কমিটি হবে, আপনারা জানেন প্রক্রিয়াটা। প্রাথমিকভাবে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং আজকে কালকের মধ্যে তদন্ত কমিটি কেন্দ্রীয়ভাবে গঠিত হবে। তদন্ত কমিটির কাজ চলমান থাকবে এবং প্রক্রিয়া হলো তদন্ত কমিটির সুপারিশ সিন্ডিকেটে উত্থাপিত হবে, সেখানে একটা ট্রাইব্যুনাল হবে, এই প্রক্রিয়া চলবে। এই সময় তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে কিনা সেটা সকল দলের প্রতিনিধিদের সাথে আলোচনা করে ঠিক করা হবে। ডাকসুর সক্রিয় করার বিষয়েও কথা বলেন তিনি। আস্থার জায়গাটা ফিরে না আসা পর্যন্ত একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। বৃহত্তর শিক্ষার্থী সমাজ ওই আগের অবস্থায় ফিরে যেতে চান না। আমরা চাই অতি দ্রুত ডাকসু কার্যক্রম চালু করতে, বাট এতে আরও অনেক বৃহত্তর গোষ্ঠীর সাথে আলাপ আলোচনার দরকার আছে। আমরা সেই আলোচনাগুলো চালিয়ে যাচ্ছি। ছাত্রলীগ ছাড়া ক্যাম্পাসে সক্রিয় ছাত্র সংগঠনের প্রতিনিধিরা এসব বিষয়ে ভিসির সঙ্গে বৈঠক করেন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 1 বছরের বেশি সময় ধরে উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য। বিগত কয়েক মাস রাজ্যটি সাময়িকভাবে শান্ত থাকলেও সহিংস সংঘর্ষের জেরে সম্প্রতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তবে এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ভারতের মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। খবর এনডিটিভির। গুঞ্জন ছিল আগেই, এবার সেটি স্বীকার করল কর্তৃপক্ষ। শুক্রবার 20 সেপ্টেম্বর সাংবাদিকদের তিনি বলেছেন, আমরা একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছি যে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে 900 কুকি সন্ত্রাসী মণিপুরে প্রবেশ করেছে। এই গোয়েন্দা রিপোর্টকে হালকাভাবে নেওয়া যাবে না। নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষ গোয়েন্দা সূত্র এনডিটিভিকে জানিয়েছে, গোয়েন্দা প্রতিবেদনটি দক্ষিণ মণিপুরের ভারত মিয়ানমার সীমান্তবর্তী জেলাগুলির সকল সিনিয়র পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার পাঠানো ওই গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মিয়ানমার থেকে মণিপুরে প্রবেশ করা এসব কুকি সন্ত্রাসী সদ্য প্রশিক্ষিত ড্রোন ভিত্তিক বোমা, প্রজেক্টেল, মিসাইল এবং জঙ্গলে যুদ্ধে পারদর্শী। কয়েকজন গোয়েন্দা কর্মকর্তার বরাতে এনডিটিভি বলছে, এসব যোদ্ধা 30 জনের গ্রুপে ভাগ হয়ে মণিপুরে প্রবেশ করে। তারা এই মাসের শেষ দিকে মেইতিদের গ্রামে বেশ কয়েকটি হামলার পরিকল্পনা করে থাকতে পারে। এই গোয়েন্দা তথ্য শতভাগ সত্য বলে শুক্রবার সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং।